এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কি হয়েছে বড় আব্বু? সবাই এখানে বসে আছো, কোনো সমস্যা? আফজাল হোসেন এক পলক চাইলেন অর্ণবের দিকে, তারপর বললেন, তোমরা আগে জামা কাপড় ছেড়ে আসো। কেউ কোনো কথা বলল না। আর ওরা তিনজন ওখান থেকে প্রস্থান করলো। ওরা যেতেই আফজাল হোসেন গম্ভীর স্বরে অর্ককে প্রশ্ন করলেন। তুমি কি অতইকে বিয়ে করতে চাও? প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথেই অর্ক বিস্ময় নিয়ে তাকালো আফজাল হোসেনের দিকে। সে কিছু বলার আগেই আদনান হোসেন তেজ দেখিয়ে বললেন, কিসের বিয়ে? ওর সাথে আমি আমার মেয়ের বিয়ে কিছুতেই দেব না। অর্কর মন খারাপ হয়ে গেল আদনান হোসেনের কথা শুনে। বিবর্ণ মুখে নিচু স্বরে বলল, আঙ্কেল, হয়তো আমি ওকে বিলাসবহুল জীবন দিতে পারবো না, কিন্তু আমি আমার সামর্থ্য অনুযায়ী ওকে সুখী রাখবো। আমি চেষ্টা করবো ও যেন কখনোই আমার দ্বারা দুঃখ না পায়। আফজাল হোসেন মনোযোগী হয়ে শুনলেন অর্কর কথাগুলো। ওনার কাছে খারাপ লাগেনি। উনি নিজের ভাইকে প্রশ্ন ছুড়লেন, তুমি হঠাৎ উত্তেজিত হলে কেন তখন? তোমার কি মতামত? আপনি দেখছেন ভাইজান, ছেলেটা আমার মেয়েটাকে ঘর থেকে বের করে নিয়ে গেছে। এমন একটা ছেলের সাথে কিভাবে মেয়ের বিয়ে দেব? আঙ্কেল, আপনি আমার উপর রেগে আছেন বুঝতে পারছি, কিন্তু আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ওকে ডাকিনি। আপনারা আমাকে তার জন্য শাস্তি দিতে পারেন, কিন্তু অথয়ের কাছ থেকে দূরে যেতে বলবেন না প্লিজ। এই কাজটা আমি করতে পারবো না। আমি অথয়কে অনেকটা ভালোবেসে ফেলেছি আঙ্কেল। এভাবে আমার মনটা ভেঙে দিবেন না প্লিজ। আমি সইতে পারবো না। অর্ণব হন্তদন্ত হয়ে ছুটে এসে সোফায় বসল। কি হয়েছে তা তো জানতেই হবে। কথাবার্তার ধরন দেখে তো বোঝা যাচ্ছে তার বাবা রেগে আছেন অর্কর উপর। অর্ণব তার বাবাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে আব্বু, একটু খুলে বলবা আমাকে তোমরা? আদনান হোসেন ছেলেকে পেয়ে সাহস নিয়ে বললেন, এই ছেলেটা অতইকে বাসা থেকে ডেকে নিয়ে হাসনাবাদ গিয়েছিল। দুজন মিলে পার্কে কথা বলছিল, আমি দেখতে পেয়ে নিয়ে আব্বুর মুখ থেকে কথাগুলো শোনার পর বেজায় রেগে গেল অর্ণব। হাতের মুঠো শক্ত করে চেপে ধরল। রাগ নিবারণের চেষ্টা করছে। দাঁতে দাঁত পিষে অর্ণব ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে অর্কর দিকে। এতবার বলার পরেও দেখা করতে যায় কিভাবে? ফায়াজ এবং অর্থিও এসে উপস্থিত হলো সেখানে। সবার উদ্দেশ্যে আফজাল হোসেন বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, অথর বিয়ে আগামী 1 সপ্তাহের মধ্যেই দেব। তোমরা আয়োজন শুরু করো। সবাই বিস্ফোরক দৃষ্টিতে তাকিয়ে আছে একে অন্যের দিকে। 1 সপ্তাহের মধ্য বিয়ে! এদিকে অর্কের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। এবার ফায়াজ বলে উঠল, বিয়ে মানে কার সাথে? অর্কর সাথে ওই ধরে। হঠাৎ এই সিদ্ধান্ত কেন নিয়েছেন বাবা? তাছাড়া অর্ক এখানে কি করছে? কি হয়েছে একটু বলবেন? আফজাল হোসেন শান্ত স্বরে বললেন, তা তুমি অর্কর কাছ থেকেই জেনে নিও বাবা। তোমার সুপারিশে আমরা অর্ককে পছন্দ করেছিলাম, কিন্তু অর্ক এমন একটা কাজ করলো যে আমাদের ভালো লাগেনি। তবে যাই হোক, এখন আমি চাই বিয়েটা তাড়াতাড়ি হোক। অর্কর বাবা মা আসতে বলো সন্ধ্যায়। অর্ক মিনমিনিয়ে বলে উঠল, কিন্তু 1 সপ্তাহের মধ্যে বিয়ের আয়োজন কিভাবে করব আঙ্কেল? বিয়েটা সাদামাটাভাবে হবে, ঘরোয়াভাবে বিয়ে হবে, কিন্তু মেয়েকে আমরা দেবো না। ওর পড়ালেখা শেষ হলে কিংবা তোমাদের পরিবারের কোনো সমস্যা হলে ওকে তখনই তোমাদের বাড়িতে পাঠাবো আমরা, তার আগে নয়। অর্কর মুখে খুশির ঝিলিক, উজ্জ্বল চেহারা, প্রসারিত নেত্রদয়, যার কারণে সে সূক্ষ্ম জল দেখা দিচ্ছে। অর্ক সোফা থেকে দ্রুত উঠে আফজাল হোসেনকে সালাম করলো। হাসি হাসি মুখ নিয়ে কৃতজ্ঞ স্বরে বলল, অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল। আপনি জানেন না আপনি আমার জন্য কি করলেন। আমাদের মেয়েকে সুখে রাখার চেষ্টা করবে। আমি যেন কখনই তার চোখে জল না দেখি। কথা দিচ্ছি আঙ্কেল, জান দিব, তাও এক ফোঁটাও জল আসতে দিব না আপনার মেয়ের চোখে। আদনান হোসেন গম্ভীর মুখেই বসে আছেন। ওনার ভালো লাগছে না। ভাইজান হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়ে নিলেন। একবার আলোচনাও করলেন না। এখন কিছু বলতেও পারবে না উনি। তবে অর্কর কথাগুলো খারাপ লাগেনি তার কাছে, কিন্তু মনের এক কোণে ভয় সংশয় দুটোই রয়ে গেল। আসলেই কি অর্কর কাছে ভালো থাকবে অথই? আপনি কি বললাম অথয়ের সাথে যোগাযোগ না করতে, তবুও করলেন। এখন কি হলো দেখলেন তো? আমি ঠিক এটার ভয় পেয়েছিলাম। সবার চোখে খারাপ কি হলো এবার? আপনি তো হলেনই, সাথে আমার বোনটাকেও জড়ালেন। অর্ক নত মুখে বলল, তুমি আসলে এসবের জন্যই বলছো? আমি বুঝিনি। নিজেকে অনেক চেষ্টা করেও লাস্টে একদিনের জন্য আর আটকে রাখতে পারিনি, কথা বলেই ফেললাম। তাই দেখার লোভ সামলাতে পারিনি। আজব লোক আপনি।
এজন্যই এসব প্রেম নিয়ে আমার বিরক্ত বোধ হয়। ফায়াজ বিস্মিত হয়ে বলল। শালাবাবুর কেউ আছে নাকি? অর্ণব একটু থতমত খেয়ে গেল, কিন্তু কাউকে বুঝতে না দিয়ে আত্মবিশ্বাসের সাথে বলে উঠল। আমার কে থাকবে? ওসব নিয়ে আমি মাথা ঘামাই না। ক্যারিয়ার নিয়ে আপাতত এগোচ্ছি। ক্যারিয়ার মজবুত হলে বড় আব্বুর পছন্দের পাত্রীকে বিয়ে করব। ফায়াজ স্মিত হাসল, তারপর অর্ণবের কাঁধে হাত রেখে শান্ত স্বরে বলল। বাবাকে খুব মানো তাই না? বড় আব্বুর ন্যায়নীতি সবার থেকে ভিন্ন ভাইয়া। আমি তার আদর্শে অনুপ্রাণিত। তার মনের মতো হতে চাই আমি। তার যোগ্য ছেলে হয়ে উঠতে চাই। সত্যি, তোমাকে দেখে কেউ বলবে না তুমি তাদের ছেলে নও। আসলে এই পরিবারের প্রত্যেকের সাথে মিশে বুঝলাম সবাই একসাথে কতটা মিলে মিশে থাকে, কতটা আনন্দে থাকে। সবই বাবার তত্ত্বাবধানে হচ্ছে বুঝলাম। ওনাকে দেখে আপনা আপনি শ্রদ্ধা বেড়ে যায়। জীবনে একটা ভালো কাজ যদি করে থাকি তো তা হলো এই পরিবারের মেয়েকে বিয়ে করা। এই ভাই, তোমরা আমার বিয়ের কথা ভাবো এখন। অর্কর কথায় অর্ণব ও ফায়াজ ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলো তার দিকে। ওদের এভাবে তাকিয়ে থাকতে দেখে অর্ক নাটকীয়তার সাথে বলল। না মানে বিয়ের ব্যাপারে সাজেশন দাও। অর্ণব ও ফায়াজ হেসে উঠল একসাথে। ফায়াজ হাসতে হাসতে বলল। বিয়ের জন্য আর তর্স হয়েছে না তোর, তাই না? অর্ক মাথা চুলকে সামান্য হাসি দিল, বলল। সিঙ্গেল থেকে মিঙ্গেল হব, তার একটা প্রস্তুতি নিতে হবে না? এত নেচে লাভ নেই। বিয়ে করবি কিন্তু বউ পাবি না। একটু দুঃখ লাগবে, তবে ধৈর্যের ফল মিঠা হয়। সুবুদ্ধি উদয় হচ্ছে তাহলে। চলুন আমরা নিচে যাই। অর্ণবের কথায় অর্ক ফায়াজ কথা বন্ধ করে ছাদ থেকে প্রস্থান করল। ফায়াজ ও অর্ক একসাথে যাচ্ছে। অর্ণব তাদের পেছনে পড়ে গেল। সে একটা বিষয়ে খুব চিন্তিত। হুট করে তো বলে ফেলল প্রেম নেই। তাহলে প্রেমের কথা বলায় ঘাবড়ে গেল কেন সে? কেন তখন একজনের প্রতিচ্ছবি দেখতে পেল? রাত 9টা, বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সাথে সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। কিছুক্ষণ পর পর বাজ পড়ছে। জানালা দিয়ে এক মনে বাইরে তাকিয়ে আছে অর্থি। এই বৃষ্টি, ঝড়, বিদ্যুৎ চমকানো কিছুই তার ভাবনার বিচ্ছেদ ঘটাতে পারছে না। গভীর চিন্তায় মগ্ন সে। ফায়াজ সবে ঘরে ঢুকেছে। দরজা দিয়ে আসতেই নজর গেল জানালার ওখানে। অর্থি এক ধ্যানে সেখানে দাঁড়িয়ে আছে। ভ্রু যুগলের মাঝে গভীর ভাঁজ পড়ল ফায়াজের। বিদ্যুৎ চমকে উঠল বেশ খানিকটা আলো দিয়ে। ফায়াজ তা দেখে দ্রুত এসে অর্থিকে জানালার কাছ থেকে সরিয়ে নিয়ে এলো। আচমকা হাতে টান পড়ায় হকচকে উঠল অর্থি। হাতের উপর ফায়াজের হাত দেখে তার ভাবনার অবসান ঘটল। ফায়াজ কিছুটা চাপা স্বরে গম্ভীর হয়ে বলল। বাইরে এমন বাজ পড়ছে আর তুমি জানালার ধারে দাঁড়িয়ে আছো, কি করছিলে সেখানে? অর্থি একটু কেঁপে উঠল। ভীত চোখে তাকালো ফায়াজের দিকে। কঠিন রাগ ধরা পড়েছে ফায়াজের নয়ন জোড়ায়। আস্তে করে জবাবে অর্থি জানালো। কিছু না, এমনি। এটুকু বলেই মাথা নত করে ফেলল অর্থি। ফায়াজ অর্থের ভীত মুখশ্রী দেখে নিজের রাগকে নিয়ন্ত্রণে নিয়ে এলো। অবশেষে কিছুটা ধীরে কিন্তু শান্ত স্বরে বলল। এভাবে জানালার পাশে দাঁড়িয়ে থেকো না, বিপদ যখন তখন আসতে পারে। এই বলে অর্থের দুই কাঁধের উপর হাত জোড়া রাখলো ফায়াজ। চট করে মুখ তুলে ফায়াজের চোখে চোখ রাখল সে। শীতল দৃষ্টি নিয়ে তার দিকেই তাকিয়ে আছে ফায়াজ। অর্থের ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ধরা দিচ্ছে। যেখানে আপনি আমার ছায়া হয়ে আছেন সেখানে বিপদ আসা অদৃষ্ট। বিনিময়ে স্মিত হাসলো ফায়াজ। আলতো করে অর্থির কাঁধ ধরে তাকে নিয়ে বিছানায় বসালো। অর্থি চুপচাপ বসে আছে মেঝেতে পা এলিয়ে। হাত থেকে ঘড়ি খুলে তা টেবিলের উপর রেখে দিল ফায়াজ। বৃষ্টিটা আগের চেয়ে অনেকটাই কমে এসেছে এখন। ফায়াজ হুট করে অর্থের কোলে মাথা রেখে পা জোড়া টেনে শুয়ে পড়ল। ঘটনার আকস্মিকতায় হাঁক চুকে গেল অর্থি। ফায়াজ বলে উঠল। একটু মাথাটা টিপে দাও না বউ। এই আদরে গলায় বউ ডাকটা অর্থির বড্ড পছন্দের, ভালো লাগার। অনেকদিন পর ফায়াজ আবদার করছে তার কাছে। মাঝে মাঝে বাচ্চাদের মতো আবদারগুলো ভালো লাগে তার। ইস, কি সুন্দর করে বলে। লজ্জায় রাঙা হয়ে উঠল মুখটা। ফায়াজ পুনরায় বলে। দাও না বউ। অর্থি ফিক করে হেসে উঠল। এমন বাচ্চাদের মতো কেন করে মানুষটা? আলতো করে ফায়াজের চুলের ভাঁজে আঙ্গুল গলিয়ে দিচ্ছে সে। অন্তঃকরণে সুন্দর সুখানুভূতি দোলা দিয়ে যাচ্ছে। সেই সাথে আকাশ কুসুম ভাবনা তো আছেই। ফায়াজ চোখ বন্ধ করে আছে। কিয়ৎক্ষণ কেটে গেল এভাবেই। দুজনেই চুপচাপ। মুহূর্তটা উপভোগ করতে লাগলো।
নিশ্চুপ ফায়াজ এবার বলে ওঠে, তখন কি ভাবছিলে? কখন? ওই যে জানালার কাছে দাঁড়িয়ে, যার জন্য বাইরে বাজ পড়ার আওয়াজও কানে যায়নি তোমার। অর্থে একটা দীর্ঘশ্বাস ছাড়লো, চিন্তিত গলায় বলল, ভাবছিলাম অথয়ের কথা, অথই আর অর্ক ভাইয়ার সম্পর্কের কথা। ওদের সম্পর্ক নিয়ে তুমি কি ভাবছো? অথই পদে পদে ভুল করছে। অর্ক ভাইয়ার কি উচিত ছিল এভাবে ডেকে দেখা করার? যেটা হয়ে গেছে তা নিয়ে পড়ে আছো কেন? বর্তমান নিয়ে ভাবো। আপনাকে বাবা ডেকে নিয়ে কি বলেছে? অর্কর বিষয়ে উনি আমার থেকে আশা করেননি যে আমি অর্ক আর অথয়ের পূর্ব পরিচিত সম্পর্কে জানতাম, এবং আমি অর্ককে প্ল্যান করে অথয়ের জন্য বিয়ের পাত্র হিসেবে তাদের কাছে প্রস্তাব রেখেছিলাম। বকা দিয়েছে? অর্থের এমন কথায় শব্দ করে হেসে উঠল ফায়াজ। কেন? বকা দিলে বুঝি খুশি হতে? আপনি মজা করা বাদ দিন তো। বকা দেয়নি, ওই একটু গম্ভীর ছিল। অর্থের কপালে চিন্তার ভাঁজ পড়ল, চিন্তিত গলায় বলল, ওনারা তো এখনো এলেন না। আমি কল দিয়েছিলাম, শুনলাম আংটি কিনবে, তাই একটু দেরি হচ্ছে। তুমি অথয়ের কাছে যাও। একটু আগে ওকে রেডি করে এনেছি, ওনারা এলে বের হব না, না হয় এখন ঘুম পাচ্ছে। তুমি দিন দিন অলস হয়ে যাচ্ছ বউ। আপনি যা ভালো বোঝেন। অর্থে ফায়াজের মাথাটা সরিয়ে নিল কুল থেকে, কোনো দিকে না তাকিয়ে বিছানার উপর গুটিসুটি মেরে শুয়ে গেল। ফায়াজ চট করে উঠে বসে, অর্থিকে শুয়ে থাকতে দেখে সে অর্থের পাশে গিয়ে শুয়ে পড়ে, পেছন থেকে জড়িয়ে ধরে তাকে। অর্থে সরে যায়, ফায়াজ তার দিকে একটু এগিয়ে যায়, অর্থে আবারও সরে যায়, ফায়াজও পুনরায় তার কাছে যায়। এভাবে সরতে সরতে অর্থে একসময় খাট থেকে পড়ে যায়, মৃদু চিৎকার দিয়ে ওঠে সে। ফায়াজ অর্থের অবস্থা দেখে হু হু করে হেসে ওঠে। ফায়াজের হাসি দেখে রাগে শরীর গিজগিজ করতে থাকে অর্থের। সে নিজ চেষ্টায় উঠে দাঁড়ায়, ফায়াজকে উদ্দেশ্য করে বলে, আমার পড়ে যাওয়ায় হাসলেন তো, দেখবেন আমি কি করি আপনার সাথে, শুধু অপেক্ষা করুন। যাই করো না কেন ভেবে চিন্তে করো, দিন শেষে তুমি কিন্তু আমার কাছেই বাধা। ভয় দেখাচ্ছেন? না, সাবধান করছি, আমার রোমান্টিক মুডটা নষ্ট করলে। অসভ্য কোথাকার। অর্থি রাগ দেখে গটগট করে হেঁটে চলে গেল রুম থেকে। ফায়াজ পুনরায় হাসতে লাগলো, মাঝে মাঝে অর্থিকে রাগাতে তার বেশ ভালো লাগে। আপনি আমাকে ফোন দিয়েছিলেন কেন? খুব কর্কশ গলায় বলল অথই। ফোনের ওপার থেকে অর্ক শান্ত কণ্ঠে জবাব দিল, তোমার আংটির মাপ লাগবে। আমার কোনো আংটির প্রয়োজন নেই, বুঝেছেন? ফোন রাখুন। অর্ক মোলায়েম কণ্ঠে বলে, একটু পরই তো আসবো, এখন রাগ দেখাচ্ছ কেন? আপনি জানেন না কেন দেখাচ্ছি? আপনার জন্য আজ আমি সবার সামনে খারাপ হয়ে গেলাম, এতটা খারাপ প্রমাণ করে দিলেন আমাকে। বলে অথই ফুপিয়ে কেঁদে ওঠে। অর্ক অস্থির হয়ে উঠল কান্নার আওয়াজ পেয়ে। অথইকে বোঝানোর চেষ্টায় বলে, আরে আমি তো বলেছি তোমার কোনো দোষ নেই, বিশ্বাস করো, কেউ তোমায় খারাপ বলেনি বা ভাবেনি। প্লিজ এভাবে কান্নাকাটি করো না। তুমি এমন করলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না কখনো। এখনো সময় আছে, সিদ্ধান্ত নাও। তুমি কি আমাকে বিয়ে করতে চাও? যদি মন থেকে না চাও তবে আমি সরে আসব, তোমার জীবন থেকে চিরতরের জন্য চলে যাব। অথইর বুকটা ধাক করে উঠল, কান্না থেমে গেল তার। অর্কর মলিন কণ্ঠে বলা কথাগুলো যন্ত্রণাদায়ক শোনালো, হৃদয়ের অস্থিরতা বেড়ে গেল হঠাৎ। এসব কি বলছেন? কোথায় যাবেন? যেখানেই চাই না কেন তোমার মুখোমুখি হব। এই অধমের মুখটা আর দেখতে হবে না তোমার। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন এবার। আমি বাড়াবাড়ির কি আছে? আমি চলে গেলে তোমার কি? অথই চুপ করে গেল, আর কোনো কথা বলতে পারল না সে। ফোন কেটে দিল। অর্ক পুনরায় আর তাকে ফোন করলো না। মন খারাপ পাল্লা দিয়ে বাড়তে থাকলো, চোখের কারণে সে জল টলমল করছে। মেহমান মাত্র এসেছে। ড্রয়িং রুমের সোফায় বেশ আয়েশ করে তাদের বসানো হলো। অর্থির মা, চাচা এবং অর্থি নিজেও রান্নাঘরে তাদের জন্য খাবার তৈরি করছে। খাবার আগে থেকেই তৈরি ছিল, এখন শুধু সাজিয়ে পরিবেশন করা বাকি। ডাইনিং টেবিলে সব এক এক করে সাজিয়ে রাখা হয়েছে। কিছুক্ষণ আলাপ পরিচয় সেরে অর্কের মা ও বাবাকে রাতের খাবার খেতে নিয়ে যাওয়া হয়। ওনারা কিন্তু করলেও অর্থের বাবার কথাই না করতে পারেননি। খাওয়া দাওয়ার পর্ব চুকে গেলে সবাই মিলে সোফায় বসে ওনারা টুকরো কথা বলছেন। অর্ণব তাদের দেখাশোনা করছিল এতক্ষণ খাবার টেবিলে।
এখন নিজেই খেতে বসেছে। ফায়াজ অর্ণব একসাথে খাচ্ছে। হঠাৎ ফায়াজের ফোনে কল আসে। ফায়াজ রিসিভ করে কথা বলছে। কলটা ফারিহার ছিল। ফায়াজের পরিবারের সবাইকে এখানে আসতে বলা হয়েছে, কিন্তু ফারিহা মাত্র ফোন দিয়ে জানালো তার বাবার শরীর ভালো লাগছে না বিধায় তারা আসবে না। ফায়াজ জোর করলো না ফারিহাকে। অর্ণব মনোযোগী শ্রোতার মতো সব শুনেছে। ফারিহা কি তার জন্যই বাহানা মেরে আসতে চাইছে না? আফজাল হোসেন মুচকি হেসে বললেন, অবশ্যই। অথই অথইকে নিয়ে এসো। অর্থি ছুটে দিয়ে উপরে উঠে গেল। অথই রুমে গিয়ে দেখে অথই চুপ করে বসে আছে, ফ্যাকাশে চোখ মুখ। অর্থি বলল, মন খারাপ কেন? চল, কিছু না, এমনি। তোকে ডাকছে। এসে অথইকে ধরে নিয়ে গেল। সবার সামনে নিয়ে গিয়ে বসালো অথইকে। নত মুখে বসে আছে সে। অর্কর মা বাবা অথইকে ভালো মন্দ জিজ্ঞেস করলেন। বাধ্য মেয়ের মতো জবাব দিল সে। অর্কর মা অথইকে বললেন হাত বাড়াতে। অথই তার কাঁপা কাঁপা ডান হাতটা বাড়িয়ে দিয়েছে। পাশ থেকে উঠি অথইর কানে ফিসফিস করে বলে, ডান হাত না, বাম হাত বের কর। অথই হুঁশে আসলো। অপ্রস্তুত হয়ে ডান হাত বাড়িয়েছিল, খেয়াল করেনি। অর্থি বলল বিধায় ভুল শুধরে নিল। একটা কোণে দক্ষি মুখ করে দাঁড়িয়ে আছে অর্ক। কথার খেলাপ করতে পারবে না বিধায় এসেছে। বুঝতে পারছে অথই অপ্রস্তুত এই বিষয়ে। অর্কর মা তাকে ডাকলেন। অর্ক দ্রুত এসে বসলো মায়ের পাশে। উনি আদেশ দিলেন অথইকে আংটি পরিয়ে দিতে। অর্ক চারদিক ভালো করে তাকালো। সবাই উৎসাহ নিয়ে তাকিয়ে আছে। অর্ক ধীরে ধীরে অথইর হাতটা ধরল। কিছুটা কেঁপে উঠল অথই। সারা শরীরে এক অজানা শিহরণ বয়ে গেল তার। অর্ক অথইকে আংটি পরিয়ে দিল। এরপর সবাই মিষ্টি মুখ করতে ব্যস্ত হয়ে পড়ল। অথই ও অর্ক একে অপরের দিকে তাকালো। অথইর চোখ ছলছল করছে, কিছুটা অনুতপ্ত সে। অর্কর চোখে মুগ্ধতা। শাড়িতে অথইকে ভীষণ সুন্দর লাগছে। অর্ক চোখে সরাতে পারছে না। অনুষ্ঠান পর্ব শেষ হতে আরও কিছুটা সময় বাকি। সবাই যে যার মতো করে কথা বলছে। এদিকে হবু বর বউ একে অপরের দিকে তাকিয়ে আছে, যেন কেউই ইচ্ছাকৃত এখানে বসেনি। গত 3 দিন টানা বৃষ্টির পর স্নিগ্ধ একটা সকালের দেখা মিলল আজ। ভোরের আলো সবে ফুটে উঠেছে। চারপাশে এক অপূর্ব স্নিগ্ধতা ছড়িয়ে আছে। গাছপালা যেন সবুজের পরশে স্নান করেছে। প্রতিটি পাতায় জমে আছে ছোট ছোট পানির ফোঁটা, যা সূর্যের আলোতে রূপালী মুক্তার মতো ঝিলমিল করছে। আকাশের মেঘ কেটে গিয়ে নীল আভা দেখা দিচ্ছে। মাঝে মাঝে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। পথ ঘাট সব ধুয়ে মুছে পরিষ্কার। কাদা মাটির উপর রোদের কিরণ পড়ে আলোর খেলা তৈরি করছে। ধীরে ধীরে আলোর বন্যায় ভরে উঠেছে চারপাশ। ভোরের স্নিগ্ধতা কাটিয়ে রোদ আকাশে ঝলমল করছে। রোদের তাপে উত্তপ্ত গরম পড়েছে এখন। ঘড়ির কাঁটায় 10টা ছুঁই ছুঁই করছে। অথই তৈরি হয়ে হ্যান্ডব্যাগ নিয়ে বের হয়েছে। রাস্তার সামনে দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করছে সে। সেই মুহূর্তে অর্ণব এসে তার পাশে দাঁড়ালো। ভাইকে দেখে কিছুটা চমকালো সে। বিস্ময় ভরা গলায় ভাইকে প্রশ্ন করলো, তুমি কোথায় যাচ্ছ? অর্ণব চটজলদি জবাব দিল, তোর সাথেই যাচ্ছি। কেন, তুই জানিস না আমি যাব? অথই মাথা নিচু করে বলল, আমি জানি না, আম্মু বলেনি আমাকে। তোর এত জানতেও হবে না। তোকে একা যেতে কেউ দেবে না, ভেবেছিস? একা কোথায়? অর্থি তো থাকবে ওখানে। ওখানে থাকবে, তোকে নিয়ে যাবে কে? কে আবার সাথে করে নিয়ে আসবে? আমি কি একা যেতে পারবো না? অথৈর কণ্ঠে হতাশা। করুণ চোখে তাকিয়ে আছে ভাইয়ের দিকে। অর্ণব তাকে বলল, না, তোর একা যাওয়া বন্ধ। আগের বার যা করেছিস সবাই খেপেছিল। যদিও দোষ তোর না। এখন কথা না বাড়িয়ে রিকশায় ওঠ। অর্ণব হাত দিয়ে ইশারায় একটা রিকশা দাঁড় করালো। অথই আগে উঠে পড়লো সেটাই। পরে অর্ণব বসলো। রিকশাওয়ালাকে অর্ণব একটা শপিং মলের নাম বলল। রিকশা চলতে শুরু করে। আজকে ওরা যাচ্ছে বিয়ে উপলক্ষে কেনাকাটা করতে। অথৈর মন হঠাৎ করে খারাপ হয়ে যায়। অর্কর সাথে ফের দেখা। চোখে চোখ মেলাতে পারবে তো? সেদিন রাগের বশে কত কিছু বলে ফেললো। ইস, সরি বলতে হবে। আই, তুমি রেডি হওনি এখনো? ভ্রুকুচকে অর্থে জিজ্ঞেস করলো ফারিহাকে। অনেকক্ষণ আগে অর্থি ফারিহাকে বলেছিল তৈরি হতে, তারা শপিংয়ে যাবে। ফারিহা না না করলেও অর্থি তাকে জোর করলো ভীষণ, কারণ ফায়াজ হাসপাতালে চলে গেছে। একা যেতে ইচ্ছে করছে না। ফারিহা এরপর থেকে চিন্তায় মগ্ন হয়ে যায়। যদি অর্ণবের সাথে দেখা হয়ে যায়,
এতক্ষণ বহু জল্পনা কল্পনা করেছিল সেই নিয়ে। অর্থের কথাই হকচকে উঠল ফারিহা। চিন্তিত মুখটা স্বাভাবিক রেখে শান্ত স্বরে বলল, এই তো আমি রেডি হয়ে গেছি তো। অর্থে ফারিহাকে ভালো করে দেখে নিয়ে বলল, তুমি তো চেঞ্জও করনি এখনো। বিস্ময় ভরা গলায় বলল অর্থে। ফারিহা কাচুমাচু হয়ে বলল, আমি এসব পরেই যাব। ফারিহার মলিন কণ্ঠস্বর শুনে অর্থের খটকা লাগে। কখনো তো ফারিহাকে এমন বিষণ্ণ দেখেনি সে। আজ হলো কি তবে? অর্থে ফারিহার কাঁধে হাত রেখে শান্ত গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? খুলে বলো আমাকে। এমন দেখাচ্ছে কেন চোখ মুখ? ফারিহা মাথা ঝাঁকিয়ে দ্রুত গতিতে বলল, আরে না, কি হবে, ওই একটু এক্সামের জন্য চিন্তা করছি। আমার সেটা মনে হচ্ছে না। ঠিক আছে, তৈরি হয়ে আসো, না হয় জলদি। ফারিহা কথা না বাড়িয়ে নিজের ড্রেসিং টেবিলের সামনে চলে গেল। চুলটা ভালো করে আঁচড়ে নিল। দুই পাশ থেকে অল্প কিছু চুল নিয়ে একটা ক্লিপ দিয়ে পেছনে তা লাগালো। পুরো চুল পিঠে ছড়িয়ে রেখেছে। একটা লিপ বাম দিয়ে সুন্দর করে ঠোঁটে লাগিয়ে নিল সে। অর্থি ফারিহাকে উদ্দেশ্য করে বলল, সে কি আর কিছু পরবে না? সাজবে না? ফারিহা অর্থির দিকে তাকে মুচকি হেসে জবাবে বলল, সাজবো কেন, আমায় কি কেউ দেখতে আসছে? ফারিহার মুখে হাসি দেখে অর্থেরও খুব ভালো লাগলো। সেও ফারিহার কথা শুনে হেসে দিল। ফারিহা নিজের মোবাইলটা হাতে নিয়ে অর্থের উদ্দেশ্যে বলল, এবার দেরি হচ্ছে, চলো চলো। ফারিহার তাড়া খেয়ে অর্থি ফারিহাকে নিয়ে বেরিয়ে গেল। আজকে জানা নেই কখন বাসায় ফিরবে। যাওয়ার আগে শাশুড়ি মাকে জানিয়ে বের হলো ওরা। অর্ক হন্তদন্ত হয়ে ছুটে এলো। ঘড়ির কাঁটায় 11টা বেজে 10 মিনিট হয়ে গিয়েছে। ইস, এতটা লেট করলো ও। মলের ভেতরে এসে চারিদিকে চোখ বুলে যাচ্ছে। অথৈকে খুঁজে চলেছে তার চোখ দুটো। রণচণ্ডী যে কোথায় আছে কে জানে। একটুতেই রাগ করে চাচায় ঘাড়ের উপর পড়ছে। কিভাবে সামলাবে সেটাই ভাবছে। অবশ্য সে রণচণ্ডী দেখেই তো তাকে মন দিয়ে ফেলেছে সে। আজকে আবার কি অভিযোগ করে বসে অথৈ? অভিযোগের ভান্ডার নিয়ে ঘুরছে যেন মেয়েটা। মলের ভেতরে লোকজনের ভিড় মাত্রাতিরিক্ত। পকেট থেকে ফোনটা বের করে একপাশে সরে দাঁড়ালো সে। অর্ণবের নাম্বারে কল দিল। অর্ণব রিসিভ করতেই তড়িঘড়ি করে বলল, কোথায় আছো তাড়াতাড়ি বলো, এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আমরা তৃতীয় তলায় আছি। অর্তি এখনো আসেনি। আপনি উপরে উঠে আসুন। অথই এসেছো? বলেই জিভ কাটলো অর্ক। অর্ণব অর্কর এমন এক্সাইটমেন্ট দেখে মনে মনে হাসতে থাকে। পরক্ষণেই গম্ভীর স্বরে বলে, অথয়ের বিয়ে। অথয় আসবে না তো কে আসবে? আপনি উপরে আসুন। নিজের বোকামের জন্য নিজের মাথায় একটা চাটি মারলো অর্ক। অর্ণব ফোন কেটে দিয়েছে ততক্ষণে। অর্ক দ্রুত সিঁড়ি ভেঙে উপরে উঠল। অর্ক মনস্থির করে রেখেছে কিছুতেই অথৈর সামনে হাসি হাসি মুখ করে থাকবে না, অত্যন্ত গম্ভীর হয়ে থাকবে। যেন অথৈ বুঝে তার উপর সে অভিমান করে আছে এখনো। অথৈ ঘড়ির দিকে তাকিয়ে বলল, ভাইয়া এখনো তো অর্থে এলো না। অথৈর গলায় চিন্তার আভাস মিলেছে। অর্ণব তাকে আশ্বস্ত করে বলল, বাসা থেকে বেরিয়েছে, চিন্তা করিস না। অর্ক ভাইয়া এসেছে, অর্তিও চলে আসবে। অর্ক এসেছে শুনে কেমন একটা অস্থির হয়ে উঠল অথৈ। অদূরে তাকিয়ে দেখল অর্ক তাদের দিকেই আসছে। অথৈর বুকটা ধকধক করছে। চোখ স্থির নেই, এদিক ওদিক ঘুরছে। মাথা নত করে রেখেছে সে। অর্ক এগিয়ে তাদের সামনে আসে। অর্ণবের উদ্দেশ্যে বলে, কেমন আছো? অর্ক হাত বাড়ালো হ্যান্ডশেক করার জন্য। অর্ণব হাসি মুখে হাত বাড়িয়ে জবাব দিল, আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাইয়া। আপনি কেমন আছেন? অর্ক এক পলক তাকালো অথৈর দিকে। পুনরায় অর্ণবের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, আমি আলহামদুলিল্লাহ ভালো। অর্ণবের ফোনটা বেজে উঠল। সবার নজর সেদিকে। অর্ণব স্ক্রিনে দেখলো অর্থি ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করতেই অর্থি উপাস থেকে বলে, একটু আয় না। অর্ণব কপালে ভাঁজ রেখে বলল, কোথায় আছিস? নিচে এসে নিয়ে যা, অনেক ভিড় এখানে। অর্ণব দ্রুত গতিতে বলল। এই তো আসছি আসছি। ফোনটা কেটে তড়িঘড়ি করে অর্ককে বলল, আপনি একটু এখানে থাকুন, আমি অর্তিকে নিয়ে আসছি। কিন্তু থাকুন। অর্ণব এক দৌড়ে চলে গেল ওইখান থেকে। অর্ককে কথা বলার সুযোগই দিল না। অর্ক আর অথৈ এখন সামনাসামনি দাঁড়িয়ে আছে। অথৈর ভীষণ অস্বস্তি হচ্ছে অর্কর সামনে দাঁড়িয়ে থাকতে, কিন্তু উপায়ও নেই। কথা বলতে চাইছে কিন্তু কোথাও যেন একটা বাধা কাজ করছে। অর্ক রেলিং ধরে নিচের দিকে তাকিয়ে আছে। অর্ণব নেমে গিয়েছে সে দেখতে পাচ্ছে। অথৈ একটু এগিয়ে এসে অর্কর পাশে এসে দাঁড়ায়। মিনমিনে গলায় বলল, সরি।
অর্ক এদিক সেদিক তাকালো। কে বলল কথাটা? পাশ ফিরতে দেখতে পেল অথয়কে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অর্ক না শোনার ভান করে গম্ভীর কণ্ঠে বলল, কিছু বললে? চোখ তুলে অর্কের চোখে চোখ রাখলো অথই। পুনরায় মাথা নিচু করে বলল, সরি আমার সেদিনকার ব্যবহারের জন্য। অথয়ের কণ্ঠে অপরাধ বোধ অনুভব করছে অর্ক, কিন্তু সে এতটুকুতেই গলে যাবে না। গম্ভীর হয়ে অথয়কে বলল, সরি বলার কি আছে? তুমি যা বলেছো সবই তো ঠিক। যত দোষ সব আমার। আমিই তো তোমাকে দেখা করতে বলেছিলাম। আমার জন্যই তো সবাই তোমাকে ভুল বুঝলো। আমি জানি তুমি আমাকে মন থেকে মানতেই পারছো না। সমস্যা নেই, তোমাকে আমি কখনো কিছুর জন্য জোর করব না। শুধু পরিবারের কথা ভেবে এত দূরে এসেছি। কথার খেলাপ করতে পারবো না বলে তুমি না চাইলে বিয়ে হবে না। এখনো সময় আছে, জানাও। অর্কর কথা শুনে চোখের কোণেই পানি চলে আসে অথয়ের। মুখটা মুচড়ে উঠল। আপনি এসব কি বলছেন? এমনটা নয় আসলে। আমি অথই কিছু বলতে পারল না, কেঁদে দিল হুট করে। চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। চাপা কান্নার আওয়াজে ধাতস্থ হয় অর্ক। সে তাড়াতাড়ি করে অথয়কে সামলানোর জন্য বলল, কি হলো তোমার? এই মেয়ে, কাঁদছো কেন? অথই কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আপনি আমায় ভুল বুঝছেন। আমি আপনাকে মন থেকে মেনে নিয়েছি, বিশ্বাস করুন। সেদিন আমি অনেক কথা শুনেছিলাম সবার, তাই রাগের বশে আপনাকে ওসব বলেছি। প্লিজ আমায় ভুল বুঝবেন না। অর্ক অথয়ের চোখের পানি হাত দিয়ে মুছে দেয়। একটা ছোট্ট শ্বাস ফেলে মুলায়ম কণ্ঠে বলল, কান্না থামাও প্লিজ। তোমার চোখে যেন কখনো পানি না আসে। আমি তোমায় ভুল বুঝবো না আর, ঠিক আছে এবার? অথয় অর্কর দিকে মাথা তুলে তাকালো। ভেজা আখি পল্লব ছাপটালো বার কয়েক। ছলছল দৃষ্টি নিয়ে বলল, সত্যি বলছে? অর্ক মুচকে হেসে জবাবে বলল, আবার হাসি দেখে বুঝে নাও। অনাকাঙ্ক্ষিত মুহূর্তের সাক্ষী হলো অর্ণব। ওর থেকে নিয়ে আসতে নিচে আসা মাত্রই প্রথমে চোখ পড়ল ফারিহার দিকে। থমকে গেল সে। ফারিহা আসবে জানায়নি তো অর্থে। হঠাৎ তাকে দেখে হৃদস্পন্দন থেমে গেল তার। চোখ বিস্ময়ে বরফ হয়ে গেল। মুখে হালকা বিষণ্ণতার ছাপ স্পষ্ট হলো। অন্যদিকে ফারিহাও পড়ল অস্বস্তিতে। অর্ণব যেভাবে তার দিকে তাকিয়ে আছে তাতে তার অস্বস্তি বেড়ে যাচ্ছে। চোখে দ্বিধা, তার দৃষ্টি এদিক ওদিক ঘুরে যায়, যেন সে পালানোর পথ খুঁজছে। গম্ভীর মুখ নিয়ে দাঁড়িয়ে আছে সে। অর্থী অর্ণবের উদ্দেশ্যে বলল, কি রে দাঁড়িয়ে আছিস যে? চল না, কোথায় নিয়ে যাবি? অর্থীর ডাকে দুজনে সতর্ক হলো। অর্ণব নিজেকে স্বাভাবিক রেখে বলল, এই তো চল, ওরা উপরে আছে। অর্ক ভাইয়া এসছে? হ্যাঁ, অথয়ের কাছে রেখে এলাম মাত্র। তাহলে আর দেরি করা ঠিক হবে না, চল তাড়াতাড়ি করে কাজগুলো করি। অর্থী ভেতরে ঢোকার প্রস্তুতি নিল। অর্ণব সামনে এগিয়ে যাচ্ছে, পেছনে অর্থী ও ফারিহা। ওরা ধীরে ধীরে উপরে উঠে এলো। অর্কর সাথে কথা বলে প্রথমে শাড়ির দোকানে গেল। অর্থী একটা শাড়ি দেখছে আর অথয়কে দেখাচ্ছে। অথয় ইশারা দিয়ে বোঝাচ্ছে ওর পছন্দ হচ্ছে না। এদিকে অর্ক পেছন থেকে অর্থীকে ইশারা দিয়ে একটা শাড়ি দেখিয়ে দিল। মুচকি হাসি দিয়ে অর্থীর শাড়িটি হাতে নিল। ভালো করে দেখে বলল, চয়েস খারাপ না। ওদের পেছনে নীরব দর্শকের মতো দাঁড়িয়ে আছে ফারিহা ও অর্ণব। ফারিহার থেকে একটু দূরেই দাঁড়িয়ে আছে সে। ফারিহার এখানে থাকতে ভালো লাগছে না, বিধায় সে ফোন হাতে নিয়ে বেরিয়ে যায়। ফোন চাপতে ব্যস্ত হয়ে গেল সে। একটা জায়গায় সে ফেসবুক স্ক্রল করতে থাকে। ফারিহাকে হঠাৎ করে না দেখতে পেয়ে অর্ণব চমকে যায়। চোখে ভয়ের ছাপ দেখা দিল। সেও বেরিয়ে যায় সেখান থেকে। ফারিহাকে এদিক সেদিক খুঁজতে থাকে। একসময় ফারিহার দেখা পায় সে। ধীর পায়ে এগিয়ে ফারিহার পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। কি করছে এখানে মেয়েটা একা একা? কোনো ভয় নেই নাকি? অর্ণব তাকে কিছু বলার জন্য সবাই তার ঘাড়ের কাছে মুখ নিয়ে আসে। আচমকা ফারিহার মনে হলো তার ঘাড়ের উপর কারো নিঃশ্বাস পড়ছে। হঠাৎ ভয় ঢুকে পড়ে তার মনে। চোখেতে ঘুরে তাকালো ফারিহা। ঘটলো এক বিস্ময়কর ব্যাপার। ঘুরে তাকাতেই ফারিহার ঠোঁট দুটো অর্ণবের গাল ছুঁয়ে যায়। অর্ণব স্তব্ধ, কিংকর্তব্যমূঢ়। ব্যাপারটা এত দ্রুত ঘটে যায় দুজনের কেউই বুঝতে পারেনি কি হলো। ফারিহাও স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। অর্ণব যখন ব্যাপারটা বুঝলো তো সে একটু সরে দাঁড়ালো ফারিহার থেকে। ফারিহা চোখে বিস্ময় নিয়ে মুখে 2 হাত দিয়ে শূন্যে তাকিয়ে আছে। লজ্জায় তাকাতেও পারছে না সে অর্ণবের দিকে। তার খুব অস্বস্তি বেড়ে গেল। সোজা উল্টো পথে দিল দৌড়। অর্ণব সেই দিকে তাকিয়ে গালের যে জায়গায় ফারিহার ঠোঁটের ছোঁয়া লেগেছে সেখানে আলতো করে হাত দিল। এই প্রথম কোনো মেয়ের চুমু খেল সে। মুহূর্তেই তার সব দাম্ভিকতা উবে গেল। চোখ বন্ধ করে বারবার চুমু খাওয়ার দৃশ্যটা দেখছে সে।
অনাকাঙ্ক্ষিত হলেও ব্যাপারটা অর্ণবের কঠিন মনকে নাড়িয়ে দিল। ফারিহার আর শক্তি নেই সেখানে থাকার। ইস, কে ঘটে গেল এটা? অর্ণব কখন তার পেছনে এলো সে খেয়ালই করেনি। অর্থিকে বলে দ্রুত প্রস্থান করলো সে ওখান থেকে। অর্থি বাদ সাধলেও সে শুনেনি, বরং তাকে বলেছে সে যেন অথয়ের সাথে তাদের বাড়ি চলে যায়। এক মুহূর্তও আর দাঁড়িয়ে থাকলো না সে। অর্ণব এসে দেখলো ফারিহা নেই। অর্থিকে জিজ্ঞেস করতে সে বলল চলে গেছে। অর্ণব বুঝলো ফারিহা ভীষণ অস্বস্তিতে পড়েছে, তাই চলে গেছে। সবাই মিলে বাকি শপিং সেরে নিল। তুই কি কোনো কারণে ডিস্টার্ব আছিস? ফায়াজের প্রশ্নের সম্মুখীন হয়ে বেশ ঘাবড়ে গেল ফারিহা। বেশ গম্ভীর মুখে তার দিকে তাকিয়ে আছে ফায়াজ, ভ্রুযুগলের মাঝে কিঞ্চিত ভাঁজ। ফারিহা নিচু স্বরে বলল, কই না তো, হঠাৎ এই প্রশ্ন করছো কেন? অর্থি বলল। সে লক্ষ্য করলো তুই আর আগের মতো নেই, সব সময় অন্যমনস্ক থাকিস। অর্থির সাথেও এখন খুব একটা কথা বলিস না, নিজের ঘরের মধ্যে থাকিস সব সময়। আমিও কদিন ধরে লক্ষ্য করলাম তোর মুখটা শুকনো থাকে। কি হয়েছে খুলে বলতো? কেউ কিছু বলেছে তোকে? ফারিহা বেশ ঘাবড়ে গেল, এদিক ওদিক চোখ ঘোরাতে থাকলো। কি বলবে এবার? আমতা আমতা গলায় বলল, সেরকম কিছুই না ভাইয়া, ওই পরীক্ষার জন্য একটু টেনশন করছি। আমি ভাবছি রেজাল্ট খারাপ হলে আমার পছন্দের কলেজে অ্যাডমিশন নিতে পারবো না। এইটুকু বলতে মেয়েটা ঘেমে গেল। ফায়াজ তীক্ষ্ণ দৃষ্টিতে ফারিহাকে পর্যবেক্ষণ করতে লাগলো। সে বুঝলো ফারিহা কিছু লুকাচ্ছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফারিহার পাশে এসে দাঁড়ালো ফায়াজ। ফারিহা ভীত চোখে তাকালো। ফায়াজ ফারিহার কাঁধে হাত রেখে বলল, টেনশন করিস না, ভালোভাবে পড়বি। বেশি টেনশন করলে পরীক্ষা খারাপ হবে। আর একটু থামলো ফায়াজ, এরপর খুব সিরিয়াস হয়ে শান্ত স্বরে বলল, নিজের মধ্যে কোনো কিছু লুকিয়ে রাখিস না, সমস্যাগুলো খুলে বলবি যেন সমাধান হয়, না হলে আজীবন কষ্ট পেতে হবে। এগুলো বলেই ফায়াজ চলে গেল। ফারিহা বিচলিত হয়ে ভাবতে লাগলো ভাইয়া কি কিছু টের পেয়েছে। নিজের ভাবনায় সে এতটাই মগ্ন ছিল যে তার মা কখন তার পাশে এসে তাকে ডেকে চলেছে সেটা সে শুনলই না। শেষমেশ মনোয়ারা বেগম ফারিহার বাহুতে আলতো ধাক্কা দিলে সে ধাতস্থ হয়ে ভাবনা থেকে বেরিয়ে আসে। কখন থেকে ডেকে যাচ্ছি, কি ভাবছিস এত? কিছু না মা। তাহলে জবাব দিচ্ছিস না কেন শুনলে? বলো কি বলবে। বুঝি না বাপু তোদের হাব ভাব। শোন, কেনাকাটা যা করার করে নে। ফারিহা অবাক দৃষ্টিতে তাকিয়ে মাকে শুধালো, কেন মা, হঠাৎ কেনাকাটা করতে যাব কেন? কোথাও যাচ্ছি? মনোয়ারা বেগম কপাল চাপড়ে বললেন, হায় আল্লাহ, এত ভোলা মন তোর। অথই বিয়ে না, বিয়েতে যেতে হবে আমাদের, সেজন্যই কেনাকাটা করতে হবে না? ফারিহার সাথে সাথেই নাকচ করে বলল, আমি যাব না মা, তোমরা যাও। যাবি না কেন? আমরা সবাই যাব। আর তুই কিনা একা থাকবি? তোমরা যাও, আমার ভালো লাগছে না। নিরস মুখে বলল ফারিহা। মনোয়ারা বেগম একটু গম্ভীর হয়ে বললেন, তোকে একা রেখে কোথাও যাব না। এত বেশি কথা বলিস না, যা বললাম শুনিস। মা, বিয়েটা হবে ঘরোয়া ভাবে, একটা দিনের জন্য আমি বাড়িতে থাকতে পারবো? বেশি পেকে গেছিস না? আমরা কালই যাচ্ছি ও বাড়ি। তোর যা যা লাগবে ব্যাগে গুছিয়ে নে, কিছু কেনার হলে কিনে নিস। মনোয়ারা বেগম কথাগুলো বলেই হন হন করে চলে গেলেন। ফারিহা পড়ল মহা ঝামেলায়। ওখানে যাওয়া মানেই তো অর্ণবের মুখোমুখি হওয়া, যা সে মোটেও চাইছে না। সেদিনকার ওই ঘটনাটা তার মনে অন্যরকম একটা প্রভাব ফেলেছে, সাথে ভীষণ লজ্জায়ও। তার সাহস নেই অর্ণবের সামনে গিয়ে দাঁড়ানোর। অর্থের আজ মনটা ভীষণ ভালো, বিছানায় বসে পা দুলে যাচ্ছে। একটু পর পর লজ্জায় রাঙা হয়ে উঠছে মুখটা। দরজায় দাঁড়িয়ে ফায়াজ লক্ষ্য করলো বিষয়টা। খানিক ভ্রু কুচকে তাকিয়ে রইল অর্থের দিকে। হঠাৎ হলো কি মেয়েটার, এভাবে লজ্জা পাচ্ছে কেন? ধীর পায়ে এগিয়ে এসে বসলো অর্থের পাশে। ফায়াজের আগমন অর্থের আচরণ স্বাভাবিক করতে লাগলো। হাসি হাসি মুখ করে বলল, কিছু বলবেন? ফায়াজ অর্থের দিকে তাকিয়ে তার চেহারা অবলোকনে মগ্ন হয়ে রইল। ওর এমন এক দৃষ্টি তাকিয়ে থাকায় অর্থে ভীষণ লজ্জা পেল। অপ্রস্তুত হয়ে এলোমেলো শব্দে বলল, কি দেখছেন আমাকে? ওভাবে তাকিয়ে আছেন কেন? ফায়াজ কিছুটা ঝুঁকে গেল অর্থের দিকে। শুকনো ঢুক গেল অর্থে। ফায়াজের অধর কোণে বাঁকা হাসি। বউকে দেখার জন্য পারমিশন নিতে হবে বুঝি? ফায়াজের শরীরের পুরুষালী গন্ধটা এতটাই তীব্র যা ভেতর থেকে শিহরিত করে চলেছে ওর থেকে।
অদ্ভুত এক দাপাদাপি শুরু হলো বুকের ভেতর। অর্থি সরু চোখে তাকিয়ে বলল, একটু সরুন না প্লিজ। সরবো না, আগে বলো কি এত ভেবে লজ্জা পাচ্ছিলে? অর্থি চোখ বন্ধ করে নিল। ফায়াজ তাহলে লক্ষ্য করেছে। ফায়াজ পুনরায় শুধালো, কি হলো? চোখ বন্ধ করে কি এমন ভাবছো? বলছি আগে আপনি একটু সামনে থেকে সরুন। কেন? আমি সামনে থাকলে কি সমস্যা? সরুন না প্লিজ। অর্থির কথা শুনে কিছুটা দূরে সরে গেল ফায়াজ। স্বাভাবিক হয়ে সোজা ভাবে বসলো অর্থি। ফায়াজ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। অর্থি নিজের পেছনে বিছানার উপর রাখা একটা জিনিস নিল। নার্ভাস লাগছে ভীষণ। চোখ মুখে তার প্রতিফলন দেখা যাচ্ছে। অর্থির সাহস করে প্রেগন্যান্সি কিটটা ফায়াজের হাতে দিল। ফায়াজ বিস্মিত হয়ে সেটি হাতে নিল। দুটো দাগ স্পষ্ট হয়ে আছে। অর্থি লজ্জায় অন্যদিকে মুখ ফিরে নিল। মুচকি হাসলো ফায়াজ। অর্থির দিকে এক পলক তাকিয়ে উঠে চলে গেল সেখান থেকে। কিয়ৎক্ষণ পর অর্থি ফায়াজের কোনো সারা শব্দ না পেয়ে পাশ ফিরে চাইল। সে দেখলো জিনিসটা বিছানার উপর পড়ে আছে, কিন্তু ফায়াজ নেই। আশপাশে তাকিয়েও ফায়াজের চিহ্নটুকু দেখতে পেল না সে। তার মনে হঠাৎই হানা দিল সংশয়, আতঙ্ক। ফায়াজ কি তবে খুশি হয়নি? রান্নাঘরে টুংটাং আওয়াজ হচ্ছে। মনোয়ারা বেগম কৌতূহল নিয়ে সেদিকে এগিয়ে গেলেন। দেখলেন ছেলে রান্নাঘরে কিছু একটা করছে। উৎসুক দৃষ্টি নিয়ে আরও একটু কাছে গেলেন উনি। ফায়াজ চুলোয় পাতিল বসিয়ে যেন রাঁধছে। উনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি রান্না করছিস তুই? অর্থি কোথায়? মায়ের কথার জবাবে সে জানালো, পায়েস রান্না করছি মা, একটু পর জানাচ্ছি। কেন? মনোয়ারা বেগম তবদা খেয়ে গেলেন। ফায়াজ রান্না করছে? কার জন্য? ততক্ষণে ফারিহা সেখানে উপস্থিত হয়েছে। ভাইয়াকে চামচ নাড়তে দেখে মাকে জিজ্ঞেস করলো, ভাইয়া কি করছে মা? পায়েস রান্না করছে? হ্যাঁ, হঠাৎ? সেটা তো ওই বলতে পারবে ভালো। দুজনের সেদিকে তাকিয়ে থাকলো। ফায়াজের রান্না প্রায় হয়ে এসেছে। একটা বাটির কিছুটা পায়েস ঢেলে নিল সে। তার মধ্যেও ছোট্ট একটা চামচ। একটু ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের নিচে রেখে দিল। মনোয়ারা বেগম এবার ছেলের হাত ধরে জানতে চাইলেন, কি ব্যাপার, বললি না তো এখনো? মা, আর একটু অপেক্ষা করো না প্লিজ, সব জানতে পারবে। কিছু সময় অতিবাহিত হলো। ফায়াজ গিয়ে দেখলো পায়েসের অবস্থা একটু ঠান্ডা হয়েছে। সেটা হাতে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে সে। পেছন পেছন মনোয়ারা বেগম ও ফারিহা যাচ্ছে। অর্থি বসে বসে চোখের পানি ঝরাচ্ছে। ওর খুব খারাপ লাগছে। ফায়াজ কোনো প্রতিক্রিয়া করলো না, বরং চলে গেল। এতে সে ধরে নিয়েছে ফায়াজ খুশি হয়নি। হঠাৎ অর্থের মনে হলো তার সামনে কেউ বসে পড়েছে। ঝাপসা চোখে সেদিকে তাকালো সে। ফায়াজকে দেখে তার ভালো লাগলো। দ্রুত চোখের পানি মুছে নিল হাত দিয়ে। ফায়াজ তার সামনে পায়েসের বাটি নিয়ে বসে আছে। অবাক হয়ে তাকিয়ে রইল অর্থি। ফায়াজ হাসি হাসি মুখ নিয়ে বলল, আমাকে পৃথিবীর সেরা উপহার দেওয়ার জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার তোমার জন্য। অর্থির চোখ ছলছল করছে। পেছনে দাঁড়িয়ে সব শুনছে মা মেয়ে। ফায়াজ এক চামচ পায়েস নিয়ে অর্থির মুখের সামনে ধরল। অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল অর্থি। ফায়াজ ইশারা করলো খাওয়ার জন্য। অর্থি হাসি মুখ করে কিছুটা খেলো। ধরা গলায় বলল, জানেন, আমি ভেবেছিলাম আপনি বোধহয় রাগ করেছেন, খুশি হননি। তাই আর কি মনে হয়েছিল? ফায়াজ মিটমিট করে হাসছে দেখে অর্থি মুখ ফুলিয়ে বলল, টান, কথাই বলবো না আপনার সাথে। আরে কি হয়েছে সেটা তো বলবে। বলতে বলতে ফারিহা ঢুকলো রুমের ভেতর। বাকি রইলেন না মনোয়ারা বেগমও। ফায়াজ উঠে গিয়ে ওদের উদ্দেশ্যে বলল, মা, তোমরা দাদা দাদি হবে। এবার যেন ফায়াজকে ও অর্থির লজ্জাটা ধরল। সেও কেমন লজ্জা পাচ্ছে। ফারিহা ছুটে এসে অর্থির পাশে বসে তাকে জড়িয়ে ধরে বলল, সত্যি ভাবি আমি ফপিমা হব? অর্থি মাথা নাড়িয়ে হ্যাঁ জানাই। মনোয়ারা বেগম খুশিতে বললেন, আলহামদুলিল্লাহ, আমি একটা জিনিস নিয়ে আসছি। উনি ছুটে গেলেন নিজের ঘরে। ফায়াজ একটু গম্ভীর হয়ে অর্থির উদ্দেশ্যে বলল, এখন কিন্তু কোনোভাবেই দৌড়ঝাঁপ করা যাবে না, সাবধানে চলাফেরা করতে হবে। আমি যদি এসব করতে দেখি তো সোজা রুমে বন্দি করে রাখবো। অর্থি ভেঙচে কাটল। মিটমিট করে হাসছে ফারিহা। মনোয়ারা বেগম ফিরে এলেন, হাতে একটা সুন্দর বাক্স। অর্থিকে এটা দিয়ে বললেন, এটা রাখো মা, আমি আমার ছেলের বইয়ের জন্য এগুলো রেখেছি। মানছি প্রথমে তোমাকে মানতে পারিনি, তবে তুমি এমনই একটা মেয়ে যাকে বেশিক্ষণ দূরে সরিয়ে রাখা যায় না। ধীরে ধীরে কিভাবে যেন তুমি আমার মন দখল করে নিয়েছো।
আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, এটা রাখো। আমি আমার গম্ভীর ছেলের মুখে প্রথম তৃপ্তির হাসিটা দেখেছিলাম যখন সে তোমাকে বিয়ে করে নিয়ে আসে। দ্বিতীয় হাসিটা আজ দেখতে পাচ্ছি। এভাবেই থেকো মা, আমার ঘরকে ভরিয়ে রেখো। উঠে চট করে সালাম করে নিল মনোয়ারা বেগমকে। উনি ফায়াজকে বললেন, বাবাকে খবরটা দিয়ে আসি, খুব খুশি হবেন উনি। বলে উনি চলে গেলেন। ফারিহাও আর থাকলো না সেখানে, বিদায় জানিয়ে চলে গেল। ফায়াজ ও অর্থি একে অপরের দিকে তাকিয়ে আছে। দুজনের চোখে এক অপার আনন্দ, মনের মধ্যে সুখানুভূতি দোলা দিচ্ছে। প্রথমবার মা বাবা হওয়ার অনুভূতি। সময়টা বিকেলের মাঝামাঝি। সূর্যের সোনালি আলো এসে ছাদের দোলনায় পড়েছে, যেন সময়টাকে এক অপার্থিব সৌন্দর্যে ভরিয়ে তুলেছে। চুল খোলা রেখে দোলনায় বসে আছে ফারিহা। মৃদু দুলছে আর সে সহ দোলনার ছায়া জমিনে ছোটাছুটি করছে। ছাদে থাকা ফুলের গন্ধ নাকে এসে বাড়ি খাচ্ছে। মন মাতানো সুগন্ধে ভরিয়ে তুলছে পরিবেশটা। পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। কিছু পাখি ডানা ঝাপটে আকাশে উড়ে বেড়াচ্ছে। তাদের মুক্ত ভঙ্গি দেখে মনে হয় তারা যেন বিকেলের সৌন্দর্যকে আরো প্রাণবন্ত করে তুলেছে। ফোনের মধ্যে অনেকক্ষণ ধরে ব্যস্ত আছে ফারিহা। বিকেলের নরম রোদে চুল শুকাতে ছাদে এসেছে সে। কিছুটা রোদ ফারিহার মুখে এসে পড়েছে, বেশ ভালো লাগছে দেখতে। গুনগুন করে গান গাইতে থাকে সে। লং গোলাপি স্কার্ট ও সাদা শার্ট পরনে তার, গলায় একটা সাদা ওড়নাও ঝুলানো আছে। এখন এপ্রিল মাস চলছে, জুন মাস থেকে তার পরীক্ষা শুরু, তাই একটু চাপের মধ্যে আছে। কলিং বেলের শব্দ শুনে মনোয়ারা বেগম দরজা খুলে দিলেন। দরজার উপরে অর্ণবকে দেখে উনি খুব খুশি হলেন। সারা মুখে আনন্দের ঝিলিক লক্ষ্য করা যাচ্ছে। উনি হাসি হাসি মুখ নিয়ে অর্ণবকে শুধালেন, কেমন আছো বাবা? এসো, ভেতরে এসো। আসসালামু আলাইকুম আন্টি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? প্রত্যুত্তরে জানালো অর্ণব। মনোয়ারা বেগম পুনরায় বললেন, বাহিরে দাঁড়িয়ে আছো কেন? এসো না ভেতরে। অর্ণব বাসার ভেতরে এলো। মনোয়ারা বেগম দরজাটা লাগিয়ে দিলেন। অর্ণব সোফায় বসে জিজ্ঞেস করলো, ফায়াজ ভাইয়া আর অর্থি কোথায় আন্টি? ওরা আছে ওপরে, দাঁড়াও ডেকে দিচ্ছি। অর্ণব তাড়াতাড়ি করে বলল, না আন্টি, এত ব্যস্ত হবেন না, আপনি বসুন না। তোমাদের বাসার সবাই কেমন আছেন? ব্যস্ত সময় পার করছি বুঝতে পারছি। মনোয়ারা বেগম সোফায় বসতে বসতে বললেন কথাগুলো। অর্ণব বলল, সবাই ভালো আছেন, বিয়ের জন্য একটু তো ব্যস্ততা থাকবেই। আন্টি, আঙ্কেল কোথায়, কেমন আছে উনি এখন? আল্লাহর রহমতে ভালো আছেন। আর শোনো না, তোমাকে একটা খুশির খবর দেই। অর্ণব উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করে, কি খবর আন্টি? আমাদের ঘরে নতুন সদস্য আসছে, তুমি মামা হতে যাচ্ছ। অর্ণব বিস্ফোরক দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যি আন্টি? আলহামদুলিল্লাহ, খুব শুভ একটা খবর শুনলাম। খুশিতে উজ্জ্বল হয়ে উঠল অর্ণবের মুখখানা। কিছুক্ষণ নীরবতা দুজনের মাঝেই। ফায়াজ নিচে নেমে এসেছে। অর্ণবকে দেখে এসে জিজ্ঞেস করে, শালাবাবু যে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। অর্ণব একটা কার্ড এগিয়ে দিয়ে বলল, বরাবর নিমন্ত্রণপত্র পাঠিয়েছেন আপনাদের জন্য। আবার এসবের কি প্রয়োজন ছিল? ফোনে তো কতবার করে দাওয়াত দিল। ফোনে দাওয়াত দেওয়ার আর সরাসরি দাওয়াত বাড়িতে এসে বলার মধ্যে তফাৎ আছে ভাইয়া। সবার মন মানসিকতা এক থাকে না। কেউ কেউ তো রাগও করে বাড়িতে গিয়ে দাওয়াত না দিলে। ওরা আবার কেমন মানুষ? এগুলো নিন। অর্ণব মনোয়ারা বেগমের দিকে মিষ্টি পান সুপারি এগিয়ে দিল। অবাক হয়ে মনোয়ারা বেগম বললেন, এগুলো আবার কেন? আমাদের গ্রামের নিয়ম, নতুন জামাইকে বিয়ের দাওয়াত দিলে মিষ্টি নিতে ও সুপারি নিতে বাড়িতে এসে দাওয়াত দিতে হয়। জামাইদের খাতির যত্ন তো দেখি ভালোই করা হয়। তা বউরা কি ফেলনা নাকি? মা, তুমি এবার থেকে তোমার সব আত্মীয় স্বজনকে বলবে আমার বউকে যেন তারা সুন্দর করে দাওয়াত দিয়ে নিয়ে যায়। এটা আমার বউয়ের অধিকার। আমার বউকে এমন খাতির যত্ন করতে হবে, তবেই তাদের বাসায় যাব। অর্ণব আশ্চর্য হয়ে গেল। মনোয়ারা বেগম হাসতে হাসতে বললেন, পাগল ছেলে, ঠিক আছে আমি বলবো নি। মনোয়ারা বেগম জিনিসগুলো নিয়ে চলে গেলেন রান্নাঘরে। সেখানে গিয়ে একজন সার্ভেন্টকে বললেন কিছু খাবার তৈরি করে দিতে। অর্ণব এদিক ওদিক তাকাচ্ছে বারবার। কাঙ্ক্ষিত মানুষটির দেখা পাচ্ছে না। মন কেমন উসখুস করছে। ফায়াজ বিষয়টা খেয়াল করে। মুহূর্তেই
তার ঠোঁটে কিঞ্চিত হাসির রেখা দেখা গেল। ফায়াজ হঠাৎ জিজ্ঞেস করলো, কাউকে খুঁজছো? চমকে উঠল অর্ণব, যেন কেউ তার চুরি করা ধরে ফেলেছে। ফায়াজের দিকে তাকিয়ে থতমত গলায় বলল, কই, কাউকে খুঁজছি না তো। ওর থেকে একটু ডেকে দিবেন? বলে একটা শুকনো ঢুক গিলল সে। জিভ দিয়ে ঠোঁট ভেজালো। বাঘের সম্মুখে যেন পড়েছে সে। ফায়াজ ছোট চোখে তাকালো, কপালে গভীর ভাঁজ ফেলে বলল, অর্থি উপরে আছে। তুমি কি সত্যি অর্থিকে খুঁজছো? অর্ণব আমতা আমতা গলায় বলল, আমি আর কাকে খুঁজবো? আপনি ভুল বুঝছেন। চোখ সরিয়ে নিল অর্ণব। এমন যারা শুরু করেছে কেন ফায়াজ? অর্ণব একটু অস্বস্তিতে পড়ে গেল। তার কপালে ঘাম জমছিল। সে তড়িঘড়ি করে বলে উঠল, অর্থির কাছে যাচ্ছি আমি ভাইয়া। অর্ণব এক মুহূর্ত ওখানে থাকলো না, যেন পালাতে পারলেই বাঁচে। দ্রুত সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল সে। অর্ণবের যাওয়ার পানে তাকিয়ে রইল ফায়াজ। তার অধর কোণে এক টুকরো রহস্যময় হাসি ফুটে উঠল, যেন সে কিছু একটা জানে, কিন্তু স্পষ্ট করে বলছে না। ছাদে অনেকক্ষণ থেকে এবার নিচে নেমে আসে ফারিহা। গুনগুন করে গান গাইতে থাকে। হন্তদন্ত হয়ে ছুটে আসছিল নিজের রুমের দিকে। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলো। ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার আগ মুহূর্তে আঁকড়ে ধরল অজ্ঞাত ব্যক্তির শার্ট। নিজের চিন্তায় এতটাই ডুবেছিল সে খেয়ালই করেনি সামনে থাকা মানুষটি কে। তার নরম আঙ্গুলগুলোর টানে শার্টের কাপড় কুঁচকে গেল। অজ্ঞাত ব্যক্তিটিও পেছনে হাত বাড়িয়ে তাকে সামনে ধরল। হৃদস্পন্দন বেড়ে গেল তার। ধীরে ধীরে মুখ তুলে তাকালো সে অজ্ঞাত ব্যক্তির দিকে। চোখে চোখ পড়া মাত্রই অবাক হলো সে। আপনি? ফারিহা বিস্মিত কণ্ঠে বলল। তার চোখ বিস্ফোরিত, কারণ সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি স্বয়ং অর্ণব। সেও তড়িঘড়ি করে নিজ চিন্তায় বিভোর হয়েছিল, তাই এই অঘটনটা ঘটল। দুজনের এত কাছাকাছি যে একে অপরের শ্বাস প্রশ্বাস অনুভব করছে। অর্ণবের গভীর দৃষ্টি ফারিহার দিকে স্থির হয়ে আছে। তার চোখে এক অদ্ভুত আকর্ষণ লক্ষ্য করা যায়। ফারিহা কেমন লজ্জা পাচ্ছে। সে দ্রুত চোখ সরিয়ে নিল। অর্ণব নিজের হাত আলগা করে ফারিহার থেকে সরে আসলো। দুজনের দূরত্ব 2 হাতের। ফারিহা কিছুক্ষণ চুপ থেকে বলল, সরি, আমি দেখতে পাইনি। বলে সে পেছনে না তাকে হাঁটা দিল। অর্ণব সামান্য গম্ভীর কণ্ঠে বলল, অন্ধ নাকি তুমি? ফারিহা থমকে দাঁড়ালো। তার চোখ বড় বড় হয়ে গেল। সে কি ভুল শুনল? কৌতূহলী দৃষ্টিতে পেছনে তাকালো সে। অর্ণবের গম্ভীর মুখটা দেখে তার রাগ আরো বেড়ে গেল। সে তেড়ে এসে অর্ণবের মুখোমুখি দাঁড়িয়ে গেল। কোমরে হাত রেখে তীব্র ও স্পষ্ট গলায় বলল, কি বললেন আপনি? আমি অন্ধ? কোন দিক দিয়ে আমাকে অন্ধ মনে হয় আপনার? হ্যাঁ, ফারিহার সাহস দেখে অর্ণব অবাক হয়ে তাকিয়ে আছে। এই মেয়ে ঝগড়াও করতে জানে নাকি? কেমন তেড়ে এসেছে দেখো। দেখতে অবশ্য কিউটি লাগছে। অর্ণবের মনে এসব কথাগুলোও ঘুরছে। আনমনে সে হেসে উঠল ফারিহার সামনে। তা দেখে রাগ যেন আরও বেড়ে গেল ফারিহার। আশ্চর্য, আপনি হাসছেন কেন? আর অন্ধ বললেন কেন আমাকে? অন্ধকে অন্ধই তো বলবো। দেখে চলতে পারো না, যেখানে সেখানে পড়ে যাও। সেদিন হাসপাতালেও তো একই ঘটনা বাঁধাচ্ছিলে। ভাগ্যিস আমি ছিলাম তখন, আবার আজও। কঠিন গলায় কথাগুলো বলে উঠল অর্ণব। ফারিহা আরও এক ধাপ এগিয়ে এসে বলল, আমি অন্ধ তাই না? আপনার সাহস কি করে হয় আমাকে অন্ধ বলার? কে বলেছিল আমায় ধরতে? অর্ণব একটু ভাব নিয়ে বলল, আমি কখন ধরলাম? তুমি নিজেই তো আমার টি শার্ট খামচে ধরেছিলে। আর একটু হলে তো আমি পরেই যেতাম। উফ, পড়লে তো আমার অবস্থা যে কি হতো। অর্ণবের হঠাৎ এমন পরিবর্তন দেখে ফারিহা খুবই আশ্চর্য হলো। সে কি মজা নিচ্ছে তার সাথে? ফারিহা কিছু বলল না আর। দেখে শুনে হাঁটবে এবার থেকে, তোমার ভালোর জন্যই বলছি। আমার ভালো আপনাকে চাইতে হবে না। আপনি খুব অহংকারী একজন মানুষ। আমি আপনাকে ঘৃণা করি। কঠিন গলায় কথাগুলো বলে ফারিহার এক মুহূর্তও দাঁড়ালো না সেখানে। দ্রুত নিজের রুমের দিকে ছুটে গেল। অর্ণব আহত দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। কি বলল ফারিহা? অহংকারী? ঘৃণা? কি করছো এখানে? অর্থের কাছে যাওনি? ফায়াজের শান্ত গলার আওয়াজ পেয়ে নিজের ভাবনা থেকে বের হয় অর্ণব। ফায়াজের দিকে তাকিয়ে বলল, যাচ্ছিলাম, ফারিহার সাথে কথা বললাম এতক্ষণ। ফায়াজ কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার আর ফারিহার মাঝে কি কিছু একটা চলছে অর্ণব? চমকে উঠল অর্ণব ফায়াজের দিকে। অস্বীকার করে বলল, কি বলছেন ভাইয়া এসব? অমন কিছুই না। ফায়াজ শান্ত গলায় বলল, আমি যা বলছি তা স্পষ্ট অর্ণব। এবার তুমি সবটা আমায় খুলে বলো। অর্ণব পালানোর চেষ্টা করছে।
এদিক ওদিক চোখ ঘুরিয়ে কিছু একটা ভাবছে। ফায়াজ তার চুপ থাকা দেখে বলল, তুমি কি জানো তোমাদের দুজনকে আমি অনেক আগে থেকেই ফলো করছি, একসাথে দেখেছি অনেক। অর্ণবের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। দেখেছেন? কি দেখেছেন? অর্ণব ভয় পাচ্ছে। কি দেখছে ফায়াজ? এত স্পষ্টভাবে সব কিছু বলছে, মানে তো সবই জানে তাহলে। ফায়াজ একবার তাকালো অর্ণবের দিকে, এরপর বলল, তোমার মনে আছে তুমি বলেছিলে ফারিহার উপরে আমার নজর রাখা উচিত? অথয়ের ওই ঘটনাটা শোনার পরপরই তোমার কথা শুনে আমিও টুকিটাকি নজর রেখেছি তার উপর। তোমার সাথে আমি কয়েকবার ওকে দেখেছি। তোমার আর ওর কিছু কথোপকথনও কানে এসেছে। তুমি নিজের অনুভূতিগুলোকে চাপা দিয়ে ফারিহার সাথে যে ব্যবহার করেছো তা মোটেও ঠিক করনি। দেখো, তুমি ভালো একটা ছেলে, তাই বলে আমার বোন যে খারাপ বা তোমার যোগ্য না সেটা ভাববে না। সময় থাকতে মান অভিমান মিটিয়ে নাও। আর যদি মনে করো কোনো সম্পর্ক হবে না তাহলে ভালোভাবে সরে এসো, কিন্তু এভাবে আমার বোনের মন ভেঙে নয়। অর্ণব চোখ নামিয়ে নিল। ফায়াজ সবটাই জেনে গেছে। তপ্ত একটা শ্বাস ছাড়ল সে। শান্ত মলিন কণ্ঠে বলল, ভাইয়া, আপনি যে সম্পর্কের কথা বলছেন তা কখনো হবে কি না আমার জানা নেই, তবে আপনি ওকে একটু বোঝাবেন। সামনে ওর উজ্জ্বল ভবিষ্যৎ, এভাবে আবেগে বেশে যেন নষ্ট না করে। বয়সটাই এমন অর্ণব, এ বয়সে সবাই আবেগে ভাসে। তোমার বয়সও কিন্তু বেশি নয়। যদি সম্পর্কের গুরুত্ব না থাকে তাহলে দূরত্ব বজায় রাখো। ভাইয়া, আমি এসব বিষয়ে ভাবতে চাইছি না এখন। ফায়াজ অর্ণবের কাঁধে হাত রেখে বলল, তোমার বন্ধু চয়ন আমাকে সব জানিয়েছে। অর্ণব, আমি সবটা জানি। তুমি কেন এমন করছো? অর্ণব বেশ অবাক হয়ে তাকালো। ফায়াজ চয়নের সাথেও দেখা করেছে? অর্ণব নির্লিপ্ত ভঙ্গিতে বলল, যদি জেনে থাকেন তাহলে আমাকে আর এ বিষয়ে নিজে জোর করবেন না। আমি সত্যি আর কথা বলতে চাইছি না, দ্বিধাদ্বন্দ্বে কাটাচ্ছি দিন। শেষের কথাটুকু খুব আস্তে করেই বলল অর্ণব। ফায়াজ শুনতে পায়নি অবশ্য। অর্ণব আবারও একটা দীর্ঘশ্বাস ছাড়ল, বলল, ভাইয়া, অর্তির কাছে চলো। অর্ণব চুপচাপ অর্থির ঘরের দিকে গেল। ফায়াজ ওখানে দাঁড়িয়ে ভাবনায় পড়ে গেল। হলুদের অনুষ্ঠান ঘিরে পুরো বাড়ি যেন উৎসবের আনন্দে ভাসছে। আঙিনায় রঙিন আলোর ঝলকানি, লাল, হলুদ, নীল, সবুজ মরিচ বাতির সাজে সেজে উঠেছে প্রতিটি কোণা। মেয়েরা হলুদের শাড়ি পরে হাসি মুখে ব্যস্ত। কেউ ফুলের মালা বানাচ্ছে, আবার কারো হাতে ডালা ভরা মেহেদির সাজানো। অথয়ের হলুদের আয়োজন ঘরোয়া হলেও যেন উৎসবের রূপ নিয়েছে। গৃহকোণ আলোকমালার সোনালি আলোয় ভরে উঠেছে, ঝলমল করছে চারদিক। চারপাশে ফুলের সুমিষ্ট গন্ধ আর অতিথিদের আগমনে ঘরের পরিবেশ প্রাণবন্ত। মেয়েদের হই হুল্লোড়ে মেতে উঠেছে, তাদের হাসির খিলখিলানিতে যেন বসন্তের আমেজ। অথয়ের মায়াবী মুখের লাজুক হাসি দেখে সবাই তাকে খুনসুটি করে হাসানোর চেষ্টায় ব্যস্ত। বাড়ির অন্যান্য সদস্যরা কাজ নিয়ে করছেন ছোটাছুটি। অর্ণব ডেকোরেশনের তদারকি করছে, লোকদের দেখিয়ে দিচ্ছে কোথায় কি লাগাতে হবে। বাড়ির ভেতরের কাজ সম্পূর্ণ হলেও বাইরের কিছু কাজ এখনও হয়ে ওঠেনি। অর্ণব ও চয়ন দুজনেই এই দায়িত্ব নিয়েছে। হঠাৎ গাড়ির হেডলাইট এসে অর্ণবের চোখে পড়ল। অর্ণব তাকাতে না পেরে হাত নিয়ে এলো চোখের সামনে। লাইট অফ হয়ে গেলে হাত সরিয়ে সামনে দৃষ্টিপাত করে। গাড়ি থেকে নেমে এসেছে ফায়াজ, সাথে তার পুরো পরিবার। এক এক করে নামছে সবাই। ওর থেকে নিয়ে আজই আসবে বলেছে ফায়াজ। এখন থেকে কড়াভাবে দেখভাল করছে। ফায়াজ এগিয়ে এসে অর্ণব ও চয়নের সাথে কথা বলছে। পেছন থেকে তার মা বাবাও এগিয়ে এসে কথা বলতে থাকে। এই সুযোগে অর্থি দৌড়ে ভেতরে চলে যায়। যা দেখে ফায়াজের কিঞ্চিত রাগ উঠে যায়। সে দ্রুত অর্থির পেছনে চলে যায়। ফায়াজের মা বাবাও একসাথে ভেতরে ঢুকে গেলেন। অর্ণব তাদের থেকে চোখ সরিয়ে সামনে তাকালো, আর সামনে তাকাতে সে থমকে গেল। সামনে দাঁড়িয়ে আছে ফারিহা, শাড়ি পরে হালকা সেজে গুজে। অর্ণবের দৃষ্টিতে ধরা পড়ে অবাক হওয়া, মুগ্ধতা আর এক অদ্ভুত শীতলতা। ফারিহার শাড়ির মোহময়ী রূপ যেন তাকে বাস্তব থেকে বিচ্ছিন্ন করে দেয়। শাড়ির প্রতিটি ভাঁজ, কোমল আঁচল আর ফারিহার কপালে ঝুলে থাকা চুলের মৃদু স্পর্শ, সব কিছুই তার হৃদয়ের গহীনে ঝড় তুলে। অর্ণবের নয়নে প্রেম, আকর্ষণ ও বিস্ময়ের এক অদ্ভুত মিশেল। আর হৃদয়ের ধরফরানি বেড়ে যায় যেন কোনো তরুণ বসন্তের প্রথম প্রেমের ছোঁয়া।
অর্ণবের মনে হয় এই মুহূর্তে পৃথিবীর সমস্ত সৌন্দর্য একত্রিত হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। হৃদস্পন্দন দ্রুত হয়ে ওঠে, যেন বুকের পাঁজর ভেঙে বাইরে বেরিয়ে আসতে চায়। চোখে মুগ্ধতার আলো ফুটে ওঠে, যা কিছু বলতে চাইছে কিন্তু শব্দহীন। তার ঠোঁট শুকিয়ে আসছে, ভেতর থেকে কথাগুলো আটকে যাচ্ছে। অর্ণবের হৃদয়ে এক অদ্ভুত দোলাচল সৃষ্টি হয়। একদিকে তীব্র আকর্ষণ, অন্যদিকে সম্মানের ভারে নত হবার প্রবল তাগিদ। ভেতরে ভেতরে সে অনুভব করে এক অদ্ভুত উত্তেজনা ও প্রশান্তি। এই রূপে ফারিহাকে আগে কখনো দেখেনি সে। অর্ণব গভীর মোহে বাস্তব থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পাশ থেকে চয়ন জুড়ে একটা ধাক্কা দেয় তাকে। মোহ কাটিয়ে বাস্তবের মাটিতে পা ফেলে সে। অর্ণব সামনে ফারিহাকে দেখতে না পেয়ে আশপাশে তাকে খুঁজতে থাকে। গম্ভীর মুখ নিয়ে চয়ন তার দিকে তাকিয়ে আছে। অর্ণব তা দেখে একটু থতমত খেয়ে যায়। চয়ন মুখ খুলতেই একটা গালি দেয়। অর্ণব বিরক্তি নিয়ে বলল, ভাষা ঠিক কর চয়ন, এটা কিন্তু ভার্সিটি না, এটা আমার বাড়ি। এখানে অন্তত নিজের মুখটা সামলে রাখ। আহো হ্যাঁ, এখন আমি মুখ সামলাবো। তুই যে কতক্ষণ ভাবলার মতো তোর প্রেমিকার দিকে তাকিয়েছিলি সেটা কিছু না। এই, একদম উল্টাপাল্টা বলবি না। কে প্রেমিকা? আমার কোনো প্রেমিকা নেই, আর আমি কারো দিকে ভ্যাবলার মতো তাকাইনি। তুই ভুল দেখেছিস। হ্যাঁ, আমি তো ভুলই দেখি। বন্ধু আমার প্রেমে হাবুডুবু খেতে খেতে এতটাই দূরে চলে গেছে যে কখন তাকে তাকে ডেকে যাচ্ছি তার পাত্তাই নেই। কয়বার ডাকলি আমায়? মাত্রই তো ধাক্কা দিলি। অনেকবার ডেকেছি, তোর এই ভ্যাবলার মতো তাকানো দেখেও পাশ কাটিয়ে চলে গেছে। আবারও বলছিস ভ্যাবলার মতো? আর কে চলে গেছে? আমি কার দিকে তাকিয়েছিলাম? ধ্যান ভাঙার পর যাকে এদিক ওদিক খুঁজছিলি যাকে, সে। এবার কিন্তু খাবি এক চর। তুই শুধু চর থাপ্পড় দিতে জানিস। তোর দ্বারা প্রেম টেম সম্ভব না। এভাবেই থাক, যখন তোর সামনে দিয়ে অন্য একজনের হাত ধরে চলে যাবে তখনই বুঝবি। বাজে বকিস না। বকলাম না, চল কাজ করি। ওদিকটায় লাইটিং হয়নি এখনো, ওদিকে চল। অর্ণবের দুই কাঁধ ধরে তাকে নিয়ে গেল চয়ন। বন্ধুর তখনকার অবস্থা দেখে বেশ মজা নিয়েছে সে। তার এত হাসি পাচ্ছিল যে চেপে রাখতে খুব কষ্ট হয়েছিল, তবু চেপে গেছে। ফায়াজের রাম ধমক খেয়ে এক কোণে গাল ফুলিয়ে চুপ করে বসে আছে অর্থি। তখন দৌড়ে আসার জন্য ফায়াজ তাকে বকছে, একটু শাসনে সুরে কথা বলেছে, তাই সে গাল ফুলিয়ে বসে আছে। তার মতে একটু না হয় সে দৌড় দিয়েছে, তাতে কি এমন ক্ষতি হয়েছে যে বকতে হবে? অর্থের এমন মুখ ভার দেখে ফায়াজ মনে মনে হাসছে। এখন অভিমান না ভাঙালে ম্যাডাম অনুষ্ঠানে আনন্দ করতে পারবে না। চারদিকে চোখ বুলিয়ে ধীর পায়ে এগিয়ে গেল সে অর্থির দিকে। পাশে বসা মাত্রই অন্যদিকে মুখ ঘুরে নিল অর্থি। ফায়াজ অর্থির একটা হাত ধরে, শান্ত ও মুলায়ম স্বরে বলে, সরি বউ, এই দেখো কান ধরলাম, আর বকবো না। ফায়াজ এক হাতে একটা কান ধরে কথাগুলো বলল। অর্থি ফিরে তাকালো না, মুখে বলল, আপনি সবসময় এমন বলেন, পরে ঠিকই আমাকে বকেন। কণ্ঠে তীব্র অভিমান তার। ফায়াজ হালকা হেসে অর্থির মুখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, এবার না হয় একটা চুক্তি করি। তুমি যদি আমার কথা শুনে চলো তাহলে আমি আর কখনো তোমাকে বকবো না, কেমন? অর্থি না তাকিয়ে দৃঢ় গলায় বলল, আমি আপনার সব কথা শুনবো তা তো বলিনি। ফায়াজ এবার একদম সিরিয়াস ভঙ্গিতে বলল, তাহলে আমাকেও বকতে হবে সমান সমান। অর্থি অবাক হয়ে ফায়াজের দিকে তাকালো। সে তার দিকে চেয়ে আবারও মুচকে হাসলো, তারপর আস্তে করে বলল, যদি এমন কথা বলতেন তাহলে এতক্ষণ গাল ফুলিয়ে বসতাম না। ফায়াজ হেসে উঠল অর্থির মাথায় আলতো করে হাত রেখে। তোমার গাল ফোলানোও দেখতে কিন্তু মন্দ লাগে না, খুব কিউট লাগছিল। অর্থি লজ্জা পেয়ে আবারও মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু এবার তার মুখে হালকা হাসি দেখা যায়। ফায়াজ তা দেখে স্বস্তি পায়। হলুদের অনুষ্ঠানে গ্রাম থেকে অর্থীদের আত্মীয় স্বজনরা এসেছেন। সবাই অথৈকে নিয়ে হাসি ঠাট্টা করছেন। ফায়াজের সামনে অথৈ এসে দাঁড়ালে ফায়াজ তাকে বলল, কি শালিকা, খুব খুশি মনে হচ্ছে? পছন্দের মানুষকে বিয়ে করার আনন্দে নাকি? অথৈ অস্বীকার করে বলল, আমি এত খুশি নই, আর উনিও আমার পছন্দের না। ফায়াজ হালকা ঝুঁকে আসে অথৈর সামনে, মুখটা অন্যদিকে ফিরিয়ে ফিসফিসে গলায় বলল, পছন্দ না হলে বিয়ের জন্য বলতে। এখন তোমাদের দুজনকে এক করতে আমার যে খাটুনিটা হয়েছে তার মাসুল কে দেবে? ইমা, উপকার করে আবার প্রতিদান চাইছেন? এক্স্যাক্টলি, স্বীকার করছো, তবে উপকার করেছি, এবার আমাকে ট্রিট দিতে হবে।
ফায়াজের কথায় অথই লজ্জা পেয়ে যায়, কথার জালে ফেসে গেছে। এখন মুখ দিয়ে একটা শব্দও আসছে না। অথইকে দেখে ফায়াজ জোরে একটা হাসি দিল, সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তোমায় তো দেখি খুব সহজে বোকা বানানো যায়। আচ্ছা যাও, কিছু বললাম না এখন, তবে আমার ট্রিটটা কিন্তু পাওনা রইল। অথই অসহায় চোখে তাকিয়ে বলল, কি ট্রিট চান আপনি? সেটা তোমার হবু বরকে ধরে আদায় করে নিব। বাই দ্য ওয়ে, ও আসবে না? আমি জানি না। তোমাকে বলেনি কিছু? বড় আপু দেখলে সমস্যা হবে। সমস্যা? আমি তো এসেছিলাম, ও আসলে কি সমস্যা হবে শুনি? ভাইয়া থাক না, আপনি অর্থের কাছে যান, পরে কথা বলবো। বেশ, যাও, আমি কিন্তু নজরে রাখবো তোমাদের। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।